তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকাই কাম্য। আজ তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে। এই বিষয়ে আজকে চতুর্থ অধ্যায় আমি আলোকপাত করব। আমি আশা করি আমার এর আগের ক্লাসটি, তৃতীয় অধ্যায়ের ক্লাসটি তোমরা দেখেছ এবং ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের কাছে আমাদের চাওয়া পাওয়া শুধু এইটুকু, আর বেশি কিছু নয়। তোমরা যদি আমাদের ক্লাসগুলো অনুসরণ করো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, এটি আমাদের সার্থকতা। না হলে এই কষ্ট করে ক্লাস নেওয়া এটি বড় দুরূহ ব্যাপার। আমি বারবার বলছি, অনেক কষ্ট করে আমরা এই ক্লাসগুলো তোমাদের জন্য পাঠাচ্ছি। যদি তোমরা সেইভাবে সেগুলা অনুসরণ না করো, তাহলে আমাদের সবকিছুই ব্যর্থতায় পর্যবেসিত হবে। পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের চতুর্থ অধ্যায়, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ রাষ্ট্রের একটি কাঠামো আমি এখানে দাঁড় করিয়েছি। এবং এই রাষ্ট্র কি? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তার দায়িত্ব জনগণকে কিভাবে সে রাখবে, কিভাবে পরিচালিত করবে, জনগণ কিভাবে ভালো থাকবে, এগুলা রাষ্ট্র কর্তৃক বিভিন্ন আইন কানুনের মাধ্যমে মানুষকে সেগুলা ভালো থাকার ব্যবস্থা করে। এই রাষ্ট্রের যে কাঠামো, প্রথমে তোমরা দেখো রাষ্ট্রের প্রথমে এইদিকে অর্থনীতির ভিত্তিতে। অর্থনীতি মানে টাকা পয়সা অর্থ করে ধনী যে সকল রাষ্ট্রগুলা, এই অর্থনীতির ভিত্তিতে যারা পুঁজিবাদী রাষ্ট্র, যাদের অনেক ধন সম্পদ, এই অর্থনীতির ভিত্তিতে পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্রে সেইখানে ধন সম্পদের মালিক অনেক জনগণ, সেই পুঁজিবাদ তারা সেগুলা ভোগ করে, আর যারা সেই পর্যায়ে যেতে পারে না তার কষ্ট ভোগ করে। তোমরা এটা সহজে বুঝতে পারছো। সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো যে রাষ্ট্র যার যার যোগ্যতা অনুসারে তাকে সেই কাজ দেয় বা সেই অধিকার ভোগ করে, সেটা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। কিউবা এবং চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র। ওকে, এরপরে দেখো ক্ষমতার ভিত্তিতে। ক্ষমতা কে না চায়? ক্ষমতা যাকে যেখানে দেওয়া হয় সেই ক্ষমতা ছাড়ে না, সেই ক্ষমতা আঁকড়ে রাখে, ধরে রাখে। ক্ষমতার উৎসর ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র মানে কি? গণতন্ত্রের জনগণ সরকারকে, মানে জনগণের মধ্যে সরকার নির্বাচিত হয়, জনগণের হল প্রধান উৎস। জনগণ যেদিকে যাবে সরকার সেদিকে যাবে। কিন্তু বর্তমান তার চিত্র অন্যরকম। যাক, সেটা আমার বলার প্রয়োজন নেই। গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এরকম অনেক আছে। একনায়কতান্ত্রিক রাষ্ট্র, একজনের হাতে ক্ষমতা থাকে, এক কেন্দ্রিক, সেটাকে একনায়কতান্ত্রিক রাষ্ট্র বলে। এরপরে আসো এই রাষ্ট্র ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে, এখানে নীতির ভিত্তিতে এক কেন্দ্রিক রাষ্ট্র হলেও সে একটি কেন্দ্র থেকে পরিচালনা করলেও তার কিছু ক্ষমতা তার বিভিন্ন কেন্দ্রে সে ছেড়ে দেয়। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সে ছেড়ে দেয়, সেটাকে এক কেন্দ্রিক রাষ্ট্র বলে। ওকে, ফাইন। যুক্তরাষ্ট্রীয়
যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এখানে একটি কথা আছে, যুক্তরাষ্ট্র মানে অনেকগুলো অঙ্গরাজ্য। এর আগের ক্লাসে আমি বলেছি অঙ্গরাজ্য বা প্রদেশ এই বাংলাদেশে নাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্রে আছে। অর্থাৎ দেশকে কতগুলো অঙ্গরাজ্যে বিভক্ত করে, আমাদের যেরকম বিভাগ তাদের হলো প্রদেশ অঙ্গরাজ্য। ওটা ভাগ করে কেন্দ্রীয় সরকার, সেখানে বিভিন্ন আলাদা আলাদা সরকার থাকে, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়। কিন্তু সব অঙ্গরাজ্যগুলা মিলিয়ে সবগুলা মিলিয়ে যারা ভোট বেশি সিট পাবে তারা থাকবে কেন্দ্রে। ওই কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন জিনিস অর্থাৎ বন্টনের দিকগুলা তারা দেখে। যুক্তরাষ্ট্রীয় সরকারের অঙ্গরাজ্যগুলা তার সরকার তার নিয়ম অনুসারে সে পরিচালনা করে, কিন্তু কেন্দ্র থেকে তারা কিছু পরামর্শ পায়। এরকম ভারতে যেমন পশ্চিমবঙ্গ, এরকম 28-29টি প্রদেশ সেই দেশে আছে, পাকিস্তানেও আছে। এগুলা এক এক প্রদেশের যেমন ভারতে বর্তমানে বিজেপি ক্ষমতা কেন্দ্রে তারা, কিন্তু পশ্চিমবঙ্গ হলো তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপি অল্পের জন্য আসতে পারে না, এই জন্য পশ্চিমবঙ্গের সরকার হলো তৃণমূল কংগ্রেস। বুঝতে পেরেছ? এরকম। তাহলে এলো যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয়। এরপর দেখো এটা আবার এখান থেকে রাষ্ট্র উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে উত্তরাধিকার, বাবার পরিবর্তে তার ছেলে, ছেলের তার ছেলে, তার ছেলে, এইভাবে উত্তরাধিকারী জেনারেশন টু জেনারেশন বংশ পরম্পরায় তারা সবসময় সেখানে ক্ষমতায় থাকবে। উত্তরাধিকারী সূত্রে রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে, কেমন রানীর মেয়ে রানী হবে, এরকমই তো। এই রাজতন্ত্র এবং পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে বললে চলে। সৌদি আরবে শুধুমাত্র আছে, আর কোথাও আছে কিনা আমার জানা নেই। যা ছিল সেগুলো পরিবর্তন হয়ে গণতান্ত্রিক বিভিন্নভাবে বিলীন হয়ে গেছে। তো রাজতন্ত্র এইভাবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রাজা রানী ক্ষমতায় অধিষ্ঠিত হবে তাদের পদাধিকার বলে, কিন্তু ক্ষমতা পুরোটা তাদের হাতে থাকবে না, আরো অন্যান্য প্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকবে। সেটা হলো নিয়মতান্ত্রিক। আর নিরঙ্কুশ রাজতন্ত্র সেটা একেবারে রাজা রানী সর্বময় ক্ষমতার অধিকারী, সেখানে আর কেউ কোনো ক্ষমতার অধিকারী হতে পারবে না। দেশ পরিচালনা করবেন তাদের রাজা এবং রানী। যেমন সৌদি আরবে এই ব্যবস্থাটা এখনো আছে, হয়তো আগামীতে থাকবে কিনা জানি না। তাহলে নিরঙ্কুশ আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র গেল। এখন উদ্দেশ্যের ভিত্তিতে জনকল্যাণমূলক রাষ্ট্র। ওকে ফাইন, সুন্দর একটি কথা। উদ্দেশ্যের ভিত্তিতে, উদ্দেশ্য আমার এখানে আসার উদ্দেশ্য, আমি ক্লাস পরিবেশন করব, আমার যে ছাত্রছাত্রীরা তারা যেন আমার ক্লাসটা ফলো করে, কি করে সেই ক্লাসটাকে আমি ফ্রুটফুল করব, এটাই আমার উদ্দেশ্য, এবং তারা যেন বুঝতে পারে। তাহলে জনকল্যাণমূলক রাষ্ট্র, উদ্দেশ্যের ভিত্তিতে জনকল্যাণমূলক একটি রাষ্ট্র, সেটি জনগণের কল্যাণে যে রাষ্ট্র নিয়ম নীতি থাকে, রাষ্ট্র জনগণকে ভালো করে দেখে, জনগণের সুবিধার্থে সবকিছু করে, সেটি হলো জনকল্যাণমূলক রাষ্ট্র। পৃথিবীতে অল্প কয়েকটি আছে, অনেকেই নামে মাত্র, কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশন এগুলা অনেকটা লোপ পেয়ে গেছে। তাই জনকল্যাণমূলক রাষ্ট্র হলো জনগণের কল্যাণে যেটি পরিচালিত হয়, সেটি হলো জনকল্যাণমূলক রাষ্ট্র। এইভাবে তোমরা আজকে যে পার্টি, এই পার্টিতে এই সবগুলো, তারপরে সংসদীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের ত্রুটি বিচ্ছুতি, আমাদের মন্ত্রী পরিষদ শাসিত সরকার, বর্তমানে আমাদের গণতান্ত্রিক দেশ, এইভাবে তোমরা এগুলা বিশ্লেষণ করবে। এখন আমি যে চর্টি তোমাদের রাষ্ট্র সরকার ব্যবস্থা, আরেকটি কথা আমি বলি, রাষ্ট্র আর সরকার। রাষ্ট্র একটি বৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান,
কিন্তু সরকার তার একটি অঙ্গ। রাষ্ট্রের 4টি উপাদান কি কি? রাষ্ট্রের 4টি উপাদানের মধ্যে সরকার হলো একটি। তাহলে রাষ্ট্র বড় না সরকার বড়? সরকার ছোট, রাষ্ট্র বড়। রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের 4টি উপাদান: জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব ও সরকার। এই 4টি উপাদান থাকলে সেটি রাষ্ট্র হবে। কিন্তু রাষ্ট্র কত বড় হবে, কত ছোট হবে, তার জনসংখ্যা কত হবে, তার জনসংখ্যা কত বেশি হবে, এই ধরনের কিছু সেখানে নেই। অর্থাৎ অল্প ছোট, যেমন আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপ একটি ছোট্ট রাষ্ট্র, ভারত মহাসাগরে অবস্থিত। এটি আগামী ভবিষ্যতে এক সময় সাগর মহাসাগরে বিলীন হয়ে যাবে। এইখানে মাত্র 3 থেকে 3.5 লক্ষ লোকের বসবাস। এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট রাষ্ট্র মালদ্বীপ। এইভাবে তোমরা এটা বিশ্লেষণ করবে। এখন আমি এখন একটি সৃজনশীল প্রশ্নে যাচ্ছি। দেখো, দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ক। দক্ষিণ এশিয়া বলতে আমরা এখানে আমাদের সাধারণত রাষ্ট্রগুলো যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, আফগানিস্তানকেও এখন অন্তর্ভুক্ত করেছে সার্কে। এইগুলা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ক। এর প্রতিবেশী রাষ্ট্র হলো খ। ক হয়তো আমরাও হইতে পারি, কিন্তু খ হয়তো ভারত হতে পারে। ক রাষ্ট্রের 28টি অঙ্গরাজ্য রয়েছে। একটু আগে বলেছি প্রদেশ, অঙ্গরাজ্য। অন্যদিকে খ দেশের কোনো অঙ্গরাজ্য নাই। খ হলো বাংলাদেশ। আর দক্ষিণের কয়েকটি রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র খ। ক রাষ্ট্রের 28টি বলে, তাহলে ক হলো ভারত। মনে করিয়ে একটি মাত্র সরকার সারা দেশ পরিচালনা করে। উক্ত দেশটি সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেখো, এক প্রশ্ন বলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে? তোমরা জানো, জ্ঞানমূলক প্রশ্নটি আমরা বই থেকে হুবহু দিতে হবে, বই থেকে দিতে হবে। অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, সেখানে রাজা রানী ক্ষমতার অধিকারী, কিন্তু সব ক্ষমতা নয়। কিছু কিছু ক্ষমতা তার নেতা কর্মীদের, যারা মন্ত্রী মিনিস্টার হবেন, বিভিন্ন পোস্টে আসবেন জনগণের ভোটে, ওদের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু তারা নিয়মতান্ত্রিক ভাবে রাজা রানী থাকবে, কিন্তু ক্ষমতা সবগুলা তাদের হাতে থাকবে না। এটি হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। গণতন্ত্রকে সর্বাপেক্ষা জনপ্রিয় শাসন ব্যবস্থা বলা হয় কেন? গণতন্ত্রকে সর্বাপেক্ষা জনপ্রিয় শাসন ব্যবস্থা এই জন্য বলা হয়, এই যে গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, সম্পূর্ণ সর্বময় ক্ষমতার অধিকারী হলো জনগণ। জনগণ যেদিকে যাবে সরকারও সেদিকে যাবে। জনগণ যদি সরকার চায় সরকার থাকবে, আর জনগণ যদি সরকার না চায় সরকার থাকবে না। এখানে সরকার হলো সর্বময় ক্ষমতার অধিকারী, সবকিছু জনগণ হলো সবকিছুর অধিকারী। জনগণ যা চাবে তাই হবে। ক রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা, এর বৈশিষ্ট্য লেখো। ক রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা? এই যে ক রাষ্ট্র হলো 28টি অঙ্গ রাজ্য। যেমন ভারতের কথা এখানে আমরা ধরতে পারি, যুক্তরাষ্ট্রের কথা ধরতে পারি। ভারতে 28টি প্রদেশ আছে, বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন সরকার সেখানে শাসন করে। আর অঙ্গরাজ্যের 28টির মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ তারা কেন্দ্রে থাকবে, কেন্দ্র থেকে পরিচালনা করবে, এবং কেন্দ্রীয় সরকার তাদের অনুদানগুলো তাদেরকে দিবে। কিন্তু অঙ্গরাজ্য তার নিজস্ব গতিতে চলবে। অঙ্গরাজ্যে সেখানে সরকার থাকবে, তাদের মন্ত্রী থাকবে, বিভিন্ন অঙ্গরাজ্যের তাদের প্রধানমন্ত্রী থাকবে, এগুলা সেখানে আলাদা আলাদা থাকবে। কিন্তু বাংলাদেশে ওরকম না।
বাংলাদেশের একটি মাত্র রাষ্ট্র, সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধানমন্ত্রী একজন। ভারতেও প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আছে, কিন্তু বিভিন্ন অঙ্গরাজ্যে আবার বিভিন্ন আলাদা আলাদা মন্ত্রী থাকে। এটাই অঙ্গরাজ্যের বৈশিষ্ট্য। অন্যদিকে খ দেশটির কোনো অঙ্গরাজ্য নেই। উদ্দীপকের খ রাষ্ট্রপতি একটি মাত্র সরকারি সারা দেশ পরিচালনা করে। উক্তিটি বিশ্লেষণ করো। বাংলাদেশের মতো এরকম গণতান্ত্রিক আরো রাষ্ট্র আছে, অর্থাৎ একটি মাত্র বলতে অর্থাৎ একটি জায়গা থেকে সবকিছু পরিচালনা হয়। এখানে কোনো অঙ্গরাজ্য নাই, এখানে কোনো প্রদেশ নেই। ওই প্রদেশের কথাই বলা হয়েছে। এই জন্য বলেছে যে রাষ্ট্র খ রাষ্ট্র হইতে একটি মাত্র সরকারের সারা দেশ পরিচালনা করে। এই জন্য এই রাষ্ট্র এরকম বিদায় এই রাষ্ট্রের একটি মাত্র সরকার তার কার্যক্রম পরিচালনা করে একটি মাত্র কেন্দ্র থেকে। আজকে এখানে আমি যা পড়িয়েছি, আশা করি তোমরা যদি বাসায় একটু মেইন তোমাদের পাঠ্য বইটা একটু দেখো, তাহলে তোমরা এটা সহজে পারবে। এখান থেকে অবজেক্টিভ আসবে, অবজেক্টিভগুলো বাসায় পড়ে নিবে। আমি একটি সৃজনশীল এখানে তোমাদেরকে দিয়েছি, সৃজনশীলটা তোমরা ভালো করে পড়ে নিবে। এবং আমরা এখানে যা পড়াচ্ছি, তোমাদের আগামী সেপ্টেম্বরে একটি মূল্যায়ন পরীক্ষা হতে পারে। যদি দেশকাল ভালো হয়, এই করোনার যদি প্রভাব যদি আরেকটু কমিয়ে আসে, হয়তো তোমাদের একটি মূল্যায়ন পরীক্ষা হবে। তোমরা সেই পরীক্ষা দিবে। সেই পরীক্ষার জন্য এই সকল পরিশ্রম, এই সকল ক্লাস, এগুলাই তোমাদের পরীক্ষা থাকবে। যারা অনুশীলন করবে, দেখবে, তারা ভালো ফলাফল করতে পারবে। আর যারা দেখবে না, আমাদের আর কি বলবো সেটা বলার অপেক্ষা রাখে না। তোমরা অনেকেই পরীক্ষার্থী হবে 2021, সেখানে কোনো পরীক্ষার্থী হবে। সুতরাং তোমাদের যদি ক্লাস অবহেলা করো, তোমরা অনেক বিপর্যয়ে পড়ে যাবে। তো এইগুলা তোমরা খাতায় নিশ্চয়ই লিখেছ। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেবো, বাড়ির কাজগুলো তোমরা লিখে নাও। বাড়ির কাজগুলো তোমরা লিখে নাও। খাতা খুলো, সবাই খাতা খুলো। 1 নাম্বার দেখো, ডিক্টেটর। ডিক্টেটর শব্দের অর্থ কি? 2, কিউবা কি ধরনের রাষ্ট্র? কিউবা কি ধরনের রাষ্ট্র? 3, সমাজতান্ত্রিক রাষ্ট্র কি ধরনের? রাজনৈতিক দল থাকে। সমাজতান্ত্রিক রাষ্ট্রে কি ধরনের রাজনৈতিক দল থাকে? 4, দায়িত্বশীল শাসন কোন রাষ্ট্র ব্যবস্থার গুণ? কোন রাষ্ট্র ব্যবস্থার গুণ? দায়িত্বশীল শাসন কোন রাষ্ট্র ব্যবস্থার গুণ? 5, একনায়কতন্ত্র একনায়কতন্ত্র কাকে বলে? এই 5টি প্রশ্ন তোমরা খাতায় লিখে আগামী দিন আমাকে দেখাবে। ডিক্টেটর শব্দের অর্থ কি, তারপরে কিউবা কি ধরনের রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র কি,
ধরনের রাজনৈতিক দল, সমাজতান্ত্রিক রাষ্ট্রে কি ধরনের রাজনৈতিক দল থাকে, কি ধরনের রাজনৈতিক দল থাকে? দায়িত্বশীল শাসন কোন রাষ্ট্র ব্যবস্থার গুণ? একনায়কতন্ত্র কাকে বলে? এই 5টি বাড়ির কাজ লিখে আমাকে দেখাবে। আবার তোমাদের সাথে আগামী দিন দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থেকে পড়ালেখা করবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই উপদেশগুলো মানলে তুমি ভালো থাকতে পারবে। এবং সবাইকে ধন্যবাদ।